রাজা, জয়িতা, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমরা সবাই তোমরা সবাই কি ভালো আছো? জি ম্যাডাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখো, আমরা আজকে তোমাদের সিলেবাসে যে প্রবন্ধটা আছে সেটা হলো উপেক্ষিত শক্তির উদ্বোধন। সবাই উপেক্ষিত শক্তির উদ্বোধন বের করো। কাজী নজরুল ইসলামের লেখা। কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন। পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, পেয়েছি। আচ্ছা, আমরা কিন্তু দেখছি যে আমাদের সিলেবাসে মোটামুটি মানে একই ধরনের শিখন ফল কিংবা একই লেখকের লেখা এরকম গদ্য কবিতা বা একই রকম বিষয়বস্তু এগুলোই কিন্তু তোমাদের সিলেবাসে এই সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে। তো এর আগে আমি তোমাদেরকে কি করেছিলাম যে মানুষ কবিতা পড়িয়েছিলাম, যেটা কি কাজী নজরুল ইসলামের লেখা, তাই না? তো আমরা কিন্তু এই উপেক্ষিত শক্তির উদ্বোধন যেটা পড়ছি এটাও কাজী নজরুল ইসলামের লেখা। তো সেই জন্য কিন্তু কাজী নজরুল ইসলাম সম্পর্কে মোটামুটি আমাদের সবারই একটা ভালো মতো ধারণা হয়ে গেছে যে তার জন্ম বা মৃত্যু, তারপরে তিনি কবে হলো সেই তোমার বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন, তারপরে তাকে কেন বিদ্রোহী কবি বলা হয়, তারপরে দেখা গিয়েছে যে তিনি তার কবিতার কোন কোন শব্দ ম্যাম এখন কোন ক্লাসে তার লেখায় কোন শব্দগুলি তিনি হচ্ছে ব্যবহার করেছেন, যে আরবি ফার্সি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তিনি গজল, খেয়াল, তারপরে রাগ প্রধান প্রধান গান, এই জিনিসগুলো তিনি ব্যবহার করে কি করেছেন বা এগুলো তিনি রচনা করে বেশি খ্যাতি অর্জন করেছেন। আবার আমরা দেখেছি যে তিনি অল্প বয়সে মাত্র ৪৩ বছর বয়সে কি করেছিলেন, বাকশক্তি হারিয়েছিলেন। তাহলে আহ যে তিনি শেষ পর্যন্ত কি করেছেন যে মানে সুস্থই হতে পারেননি, তার শারীরিক অবনতি হয়েছিল। ম্যাম এখন কোন ক্লাস হচ্ছে? ভারত থেকে নিয়ে আসা হয়েছিল ১৯৭২ সালে, তারপরে বাংলাদেশের নাগরিকতা দেওয়া হয়েছিল, তারপরে জাতীয় কবির উপাধি দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে তিনি ১৯৭৬ সালে যখন মারা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ প্রাঙ্গণ আছে সেখানে তাকে সমাহিত করা হয়েছিল এবং তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলি আছে, নাটক আছে বা প্রবন্ধ গ্রন্থ আছে, গল্প গ্রন্থ আছে, এগুলো কিন্তু আমরা সবই আলোচনা করেছিলাম। তারপরে তিনি কোন কোন পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন, তারপরে তার অনুবাদ গ্রন্থগুলি কি ছিল। তো আমি আর ওটা নিয়ে ডিটেল তো একই জিনিস বারবার আলোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের প্রবন্ধের শিরোনাম কি, যে উপেক্ষিত শক্তির উদ্বোধন। আর প্রবন্ধ তো আমরা এটা সবাই জানি বুঝি যে প্রবন্ধ শব্দের অর্থ কি, উৎকৃষ্ট রূপে বন্ধন। উৎকৃষ্ট রূপে বন্ধন, কি কে বন্ধন মানে কি, শব্দ চয়ন গুলা, যে শব্দ চয়ন গুলো এত সুন্দর করে মনে করো যে আরেক একটার সাথে আরেকটা গেঁথে যাবে, যে যেটাকে একটা লেখকের সৃষ্টিশীল রচনা বলা যায়, সৃজনশীল রচনা বলা যায়, যে যেখানে কবির কল্পনা শক্তি থাকবে এবং সৃজনশীলতা থাকবে। তো এই ধরনের যে রচনা, সেই রচনাটাকে আমরা কি বলি, প্রবন্ধ বলি। আর প্রবন্ধ দুই প্রকার, একটা হলো কি তন্ময় প্রবন্ধ, আর আরেকটা হলো মন্ময় প্রবন্ধ। যে তন্ময় প্রবন্ধ কোনটা, সেটা হলো যেটা বস্তুনিষ্ঠ প্রবন্ধ, যে যেখানে বিষয়বস্তুর আঙ্গিকে কি করা হয়, প্রবন্ধটাকে লিখা হয়। যেমন এই যে তোমরা এই যে আজকে উপেক্ষিত শক্তির উদ্বোধন পড়বা, এটাও একটা তন্ময় প্রবন্ধের অন্তর্ভুক্ত। কিংবা তোমাদের পাঠ্য বইয়ে কি আছে, যে হলো বই পড়া আছে, কিংবা গত ক্লাসে আমরা শেষ করলাম পয়লা বৈশাখ। এগুলো একটা থিম, একটা বিষয়বস্তুকে কেন্দ্র করে এই প্রবন্ধগুলো রচিত। আর মন্ময় প্রবন্ধ যেটা, সেটা হলো ব্যক্তি কেন্দ্রিক, যেখানে ব্যক্তির হৃদয়ের কি হবে, যে মানে কথাগুলি নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো পার্সোনাল কোনো কথা, এই জিনিসগুলো যখন যেখানে ব্যক্তি প্রাধান্য পাবে, এই ধরনের প্রবন্ধগুলোকে মন্ময় প্রবন্ধ বলা হয়। তো এখান থেকে আসলে আমরা এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ শেষে আসলে আমার শিক্ষার্থীরা বা আমরা এখান থেকে কি কি জানতে পারবো বা কি কি শিখবো, বা এখান থেকে আমাদের আসলে শেখার বিষয়টা কি। প্রথমত আমরা মানুষ কবিতাতে দেখেছিলাম যে কাজী নজরুল ইসলাম কি বলেছিলেন, যে তিনি তার সাম্যবাদিতার মানে মনোভাবের পরিচয় সেখানে প্রকাশ করেছিলেন। ঠিক একই বিষয় আমরা কিন্তু এই উপেক্ষিত শক্তির উদ্বোধন থেকেও পাবো, যে এখানে তিনি একটা সাম্যবাদ মানসিকতার পরিচয় দিয়েছেন। সেই জিনিসটা আমরা এটা পড়া শেষে ব্যাখ্যা করতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা বিশ্লেষণ করতে পারবো। তারপরে এখানে বলছে যে এখানে এক শ্রেণীর লোক আছে, যে শ্রেণীর লোকেরা নিজেরাই নিজেদের পরিচয় নিজেরাই দিয়েছে, যে তারা মানে যাদেরকে উচ্চবিত্ত ধরা হয়, যে যারা নিজেদেরকে বড়লোক বলে এখানে মানে প্রমাণ করার চেষ্টা করেছেন বা নিজেদেরকে আখ্যায়িত করেছেন, তাদের যে মানসিকতা সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে ছোটলোক সম্প্রদায় বলে তারা যাদেরকে চিহ্নিত করেছেন, তাদের অন্তর যে কাঁচের ন্যায় স্বচ্ছ, তারা কতটা সহজ সরল এবং উদার মানসিকতার, এবং যে কোনো সময় আমরা তাদেরকে দিয়ে কি যে একটা দেশের অসাধ্য সাধন করতে পারি, সেই সম্পর্কেও কিন্তু আমরা এখানে কি করতে পারবো, জানতে পারবো, এবং এটা পড়া শেষে এটা আমরা বিশ্লেষণ করতে পারবো। এবং কবি এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি বলেছেন যে আসলে কি, যে মানুষই হলো বড়, এবং সেই সব মানুষদেরকে যেখানে এখানে তথাকথিত যারা বড়লোক সম্প্রদায় আছে তাদেরকে যে ছোট লোক বলে এখানে অভিহিত করেছে, সেই সব ছোট লোক সম্প্রদায়কে নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাদেরকে যদি বুকে জড়িয়ে ধরি, তাহলে একটা দেশে 100 বছরে যা করা সম্ভব হয়নি, 1 বছরেই তা করা সম্ভব হবে। এই বিষয়গুলি আসলে আমাদের লেখক এই প্রবন্ধের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন, যে একটা দেশের গণতন্ত্র নিয়ে আসার আসলে উদ্দেশ্য কি, যে যখন গণতন্ত্র আসবে তখন কি হবে, এখানে সবার মতামতের প্রাধান্য, সবাইকে প্রাধান্য দেওয়া হবে, এবং সবাই কি করবে, যে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা মৌলিক অধিকার সবকিছুতে কি হবে, যে তাদের সমান অধিকার থাকবে এবং তারা ভোগ করবে, তাদের মতামত প্রকাশের সুবিধা থাকবে। কিন্তু আসলে আমরা কি করেছি, যে ম্যাম মৌলিকতার জন্য বা যে কারণে এই গণতন্ত্র নিয়ে আসার হয়েছিল, আসলে সেটা কি হয় না, যে শেষ পর্যন্ত তার মৌলিকতা আসলে হারিয়ে ফেলেছে। এই যে বিষয়টা, এগুলো সম্পর্কে আমরা এই উপেক্ষিত শক্তি পড়লে জানতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপেক্ষিত গল্পটার নাম কি? উপেক্ষিত শক্তির উদ্বোধন। কে তুমি বলছো, কে বলছো? আমি ম্যাম। কি নাম তোমার? বায়েজিদ বোস্তামি। বায়েজিদ বোস্তামি কোন সেকশনে পড়ো? বি সেকশনে।
পরে জয়েন করেছো মনে হয়। এটা উপেক্ষিত শক্তির উদ্বোধন, উপেক্ষিত শক্তির উদ্বোধন। বলছি যে সময় মতোই হ্যাঁ ম্যাম, এই মাত্র তো যখন তখন এসে ঢুকলে তো পাইছি। আসলে পড়া তো বুঝতে পারবে না। একদম টাইমলি ঢুকবে, টাইমলি ঢুকলে তাহলে শুরু থেকে যদি একটা জিনিস আমরা না শুনি না জানি তাহলে তো হবে না। আমরা তো টাইম জানি, আর সবাই বাসায় বসে আছি, আমরা 2 মিনিট আগে থেকে 3 মিনিট আগে থেকে যদি লাইনে থাকি তাহলে তো অসুবিধা নেই, তাই না? তো যাই হোক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপেক্ষিত শক্তির উদ্বোধন, তার মানে কি যে যেসব একটা দেশের কি জনসাধারণ নিয়েই দেশ, তাই না? দেশে যদি সবকিছু আছে, তোমার সার্বভৌমত্ব আছে, সরকার আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, কিন্তু জনগণ নাই, তাহলে সেটা কি দেশ হবে? কখনোই কি হবে না, দেশ হবে না। তো সেই জন্য বলা হয়েছে যে একটা দেশের আসলে জনগণ নিয়েই একটা দেশ। তাহলে সেই জনগণকে যদি আমরা উপেক্ষা করে মুষ্টিমেয় কিছু লোক যারা সমাজের উচ্চবিত্ত কিংবা যারা হলো বিত্তবান কিংবা যারা সমাজের উঁচু লেভেলের মানুষ, তারা তো আসলে সংখ্যায় কত, তারা কি খুবই বেশি? খুব বেশি কিন্তু নয়। অথচ তারাই কি দেশের কর্ণধার বা কর্তৃত্ব তাদের নিজের হাতে নিয়ে রেখেছে, বা তারা নিজেদেরকে সকল ক্ষমতার অধিকারী বলে মনে করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে, যারা আসলে সমাজের মুষ্টিমেয় লোক, যারা সাধারণ জীবনযাপন করে, যারা নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করে, কিংবা যারা সমাজের দরিদ্র শ্রেণীর লোক, কিংবা যারা শ্রমিক, মজুর, মুটে, তাঁতি, কৃষক, যারা জনসাধারণ এক কথায়, তাহলে তাদেরকে যদি উপেক্ষা করি, তাহলে তাদেরকে উপেক্ষা করে কখনোই কি হবে না, একটা দেশের যেরকম স্বাধীনতা আসবে না, একটা দেশের গণতন্ত্র আসবে না, একটা দেশের উন্নয়ন কখনোই হবে না। তাহলে সেই উপেক্ষিত শক্তি, তাদের কাছে তো কি অনেক পাওয়ার আছে, তাই না? তাদেরকে নিয়ে যদি আমরা কোনো কাজ করতে যাই তাহলে কি হবে, যে সেই শক্তিটা আমাদের বৃদ্ধি পাবে এবং আমরা সেই কি যেটাই করতে যাই না কেন সেখানে আমরা খুব সহজে সফল হতে পারবো। তো সেই সব শক্তির কি হতে হবে, যে উদ্বোধন ঘটাইতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলায়ে কি করতে হবে, যে যে কোনো একটা কাজ করতে হবে, তাদেরকে ভাই বলে, আত্মীয় বলে, বা নিজের স্বজন বলে, নিজের লোক বলে তাদেরকে কি করতে হবে, বুকে টেনে নিয়ে তাদেরকে ঘেন্না করে উপেক্ষা করে যদি আমরা কোনো কিছু করতে চাই সেটা কখনোই সম্ভব না। সেই জন্য এখানে কি করেছেন, যে প্রাবন্ধিক বলেছেন যে সেই সব শক্তির কি করতে হবে, উদ্বোধন ঘটাইতে হবে, তাদেরকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই না একটা দেশে গণতন্ত্র আসবে এবং একটা দেশ কি হবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে। দেখো আমি এখানে মূল পড়ায় যাই। এখানে প্রথমেই একটা কি বলা আছে, বলা আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গিয়ে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। যে আমি যদি কাউকে কি করতে চাই, যে কাউকে যদি অন্যায়ভাবে অপমান করতে চাই, তাকে যদি ঘৃণা করি, তাকে যদি ডমিনেট করে রাখার চেষ্টা করি, তাহলে আমি কোনো না কোনো ভাবে কি হব, ঠিক একই পরিস্থিতির মধ্যে কখনো না কখনো পড়বো। তো বলছে যে এই দেশকে তিনি দুর্ভাগা বলেছেন, এবং যেসব মানুষ নিয়ে এই দেশটা গঠিত, এই রাষ্ট্রটা গঠিত, তাদেরকে যদি অপমান করি তাহলে এটা আসলে একটা দেশের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। তো এখানে রবীন্দ্রনাথ তার সেই কবিতার লাইনের মধ্যে দিয়ে, তার উক্তির মধ্যে দিয়ে তিনি এই কথা এখানে ব্যক্ত করেছেন। বলছেন এর পরের যে অংশটা দেখো, এগুলো কিন্তু কাজী নজরুল ইসলাম বলেছেন। কাজী নজরুল ইসলাম বলেছেন যে আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের এই শক্তিকে ভুলিলে চলিবে না। তার মানে কি, যে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, আসলে আমাদের কি দরকার, যে মহাজাগরণ দরকার। সেটা কোন দিক থেকে, আমাদের মনের দিক থেকে আমাদেরকে উদার হতে হবে, এবং আমরা কি করব, যে আমার দেশকে, আমার রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিতে আমাকে কি করতে হবে, আমার যে শক্তিগুলো আছে সেই শক্তি কোনটা, জনশক্তি। সেই শক্তিকে যদি আমরা ভুলে যাই, নিজে নিজেই যদি আমি সবকিছু করতে চাই একাই, আসলে মানুষ একা কোনো কিছু কি করতে পারে না, অর্জন করতে পারে না। তো বলে না যে 10-এর লাঠি একের বোঝা। তো 10 জন মিলে যে কাজটা করব আসলে সেটা খুব সফল হবে, খুব সহজেই হবে। বলছে যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে। তাহলে 16 আনায় কি হয়, 1 টাকা হয়। 1 টাকা মানে কি, পুরো একটা জিনিস। তাহলে সমগ্র দেশকে যদি 1 টাকা ধরা হয় বা 16 আনা ধরা হয়, তাহলে এই 16 আনার মধ্যে যে জনসংখ্যাগুলি আছে, এই জনসংখ্যার 10 আনাই হলো কি,
যে বলছে যে নির্ভর করছে তাদের উপরে। তারা কারা? যারা আমাদের সমাজের নিচু শ্রেণীর মানুষ, যাদেরকে আমরা কি মানে উঁচু লেভেলের মানুষ যারা আছে, যারা বিত্তবান আছে বা যারা সম্ভ্রান্ত শ্রেণীর আছে, তারা মানুষ বলেই গণ্য করে না। তো বলছে যে আমাদের দেশের এই 10 আনা শক্তি এই সব মানুষের উপর নির্ভর করছে। বলছে অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। তার মানে কি, তাদেরকে আমরা মানুষ বলে মানে মনেই করি না, গণ্যই করি না যে তাদেরও অধিকার আছে, তাদেরও কথা বলার কিছু আছে, বা তাদের মধ্যেও কোনো প্রতিভা আছে, তাদেরকে নিয়েও আমরা কি করতে পারি, যে কোনো একটা কি কাজে সফলতা অর্জন করতে পারি। তো তাদেরকে আমরা সব সময় কি করি, ঘেন্না করি, মানুষ বলে মানুষ মনে করি না, এবং তাদেরকে সব সময় আমরা উপেক্ষা করি। বলছে সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। এই ছোট লোক বড় লোক কারা দিয়েছে? যারা আসলে ধনী, তারা নিজেকে মনে করে যে তারা মনে হয় কোন গ্রহ থেকে এসছে। তারা তার নিচু লেভেলের মানুষদেরকে মনেই করে না যে তারাও মানুষ, তারা রক্ত মাংস দিয়ে তৈরি, এবং তারা কি তার প্রতিবেশী কিংবা আত্মীয় কিংবা তার দেশের অধিবাসী। বলছে যে আমাদের আভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এরূপ নামকরণ করিয়াছে। ছোট লোক কারা করেছে? আসলে কি এটা সৃষ্টিকর্তা নাম দিয়েছে যে তুমি বড় লোক, তুমি ছোট লোক? কিংবা এটা কি রাষ্ট্র ঘোষণা করেছে যে এরা হলো ছোট লোক শ্রেণী, ওরা হলো বড় লোক শ্রেণী? এরকম নয়। যারা আসলে কি ধন সম্পদে একটু কি উচ্চ জায়গা আছে, তারাই এইসব মানুষদের নাম দিয়েছে ছোট লোক। ধরে নাও কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, একটা রিক্সাওয়ালা যদি কোনো ভুল নাই করে, তার গাড়ির সঙ্গে যদি কোনো কারণে কিছু লেগে থাকে, তাহলে কি করে? ম্যাম কত পেজ? আমার পেজের সঙ্গে মিলবে না, আমার এটাতে 74-75 পেজ। 83 উপেক্ষিত শক্তির উদ্বোধন কত? 83। তো সেই সব গাড়িওয়ালা লোকেরা কি করে, আগে নেবেই কোনো কথা শোনার দরকার নাই, সে রিক্সাওয়ালা বলে তার কোনো মূল্য নাই, সে যে গাড়িওয়ালা নিজেকে মনে করে যে সে সবকিছু কি করেছে, কিনে নিয়েছে। যে আগে রিক্সাওয়ালার গায়ে হাত তোলে, নোংরা ভাবে গালিগালাজ করে এবং তাকে যা ইচ্ছে তাই বলে অপমান করে। তাহলে তারাই আসলে এইসব লোকেদেরকে ছোট লোক নামকরণ করেছে। বলছি কিন্তু কোনো যন্ত্র দিয়া যদি ওই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিব ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ। বলছে যে এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না। কারণ বলছে যে তাহার কারণে ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। বলছে যে এখানে কাজী নজরুল ইসলাম এটা বোঝাতে চেয়েছেন যে যদি কোনো যন্ত্র থাকতো, যে যন্ত্র দিয়ে এই দুই শ্রেণীর মানুষের অন্তর যদি পরীক্ষা করা যায়, তো তাহলে দেখা যেত যে কি, যে ছোট লোক সম্প্রদায় বলে যাকে আখ্যা দিয়েছে, তাদের অন্তর একদম কাঁচের নাই পরিষ্কার। এদের মনের মধ্যে কোনো কি নাই, ঘোর নাই, প্যাঁচ নাই, কাউকে কি করার ঠকানোর কোনো মানসিকতা নাই, কিংবা মেরে খাওয়া, ধরে খাওয়া, অন্যায় করা, এগুলো কোনো কিছুই নাই। তারা সহজ সরল, এবং এখানে বলা হয়েছে যে তারা উদার মুক্ত। তাদেরকে যখন যেখানে যে কাজের জন্য ডাকা হবে, তারা সবসময় যেন তৎপর হয়ে আছে সেখানে সেটা করার জন্য। কিন্তু সবসময় এই ভদ্র শ্রেণীর লোকেরা তাদেরকে কোনো কাজে তো ডাকেই না, কোনো কাজ করতেই দেয় না, মনেই করে না যে তারা আসলে কেউ, তারা তাদের কিছু করার কি আছে, রাষ্ট্রীয় অধিকার আছে কিংবা ক্ষমতা আছে। তারা সবসময় তাদেরকে কি করে, অত্যাচারিত করে একদম পদানত করে রাখে, তাদেরকে মাথা তুলে দাঁড়াতেই দেয় না। বলছে সে বেচারা জন্ম হইতে ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা আর স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোত ভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ, সেও যে এক আল্লাহ এর সৃষ্টি, তাহারাও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। তার মানে কি, তাদেরকে সব সময় এত মনে করে যে মানে অবহেলা করে, তাদেরকে সব সময় এত নিচু চোখে দেখে দেখে তাদেরকে এমন জায়গায় রাখা হয়েছে যে তারা যে মানুষ, তারাও যে মাথা তুলে অন্যের সামনে দাঁড়ায় কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করতে পারে, কিংবা তাদের ভিতরেও যে কোনো মেধা আছে, মনন আছে, তারা যে কোনো রাষ্ট্রীয় প্রয়োজনে কাজে লাগতে পারে, এটা যেন তারা নিজেরাও ভুলে যায়। তারা নিজেরা যে মানুষ, এই কথা, এই বোধটাও তাদের দিন দিন কি হয়ে গিয়েছে, একদম
মনে করো যে স্থীমিত হয়ে গেছে, তারা নিজেদেরকে মনে করে যে হয়তো ওই যে গরু ছাগল বা আর যেগুলা জীব আছে কীট পতঙ্গ, এরা নিজেদেরকে ওরকম মনে করে যে জাস্ট আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, আমরা আসলে কোন রকমের মনে করো যে খেয়ে পরে জীবন ধারণ করব, বা এমনি আমরা আসলে মানে বেঁচে আছি বা বেঁচে মানে রেখেছে সৃষ্টিকর্তা তাই। কিন্তু তারা যে নিজে মানুষ, তাদের যে একটা অধিকার আছে, এটা তারা নিজেরা ওরকম অত্যাচারিত এবং ওরকম মনে করো যে মানুষের কাছ থেকে, মানে যারা উচ্চ শ্রেণীর মানুষ আছে তাদের কাছ থেকে এরকম অবহেলা, এরকম মনে করো যে নিচুতা দেখতে দেখতে তারা নিজেরাই ভুলে গিয়েছে যে আসলে তারা কে। তাহলে এটা আসলে কত বড় একটা কষ্টের কথা এবং কত বড় একটা দুঃখের কথা, অপমানের কথা। কিংবা সৃষ্টিকর্তা যে তাদেরকে মানে সৃষ্টি করেছে যে মানুষ হিসেবে, তারা যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এটা তারা যেন কি হয়েছে একদম মনে করো যে ভুলে গিয়েছে। তারপরে বলছে যে কেউ যদি এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচন্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। তার মানে কি, যে তারা যতই ওই যে রিক্সাওয়ালা যে অন্যায় করেনি, সেখানে যে তাকে মার খেতে হলো, অত্যাচারিত হতে হলো, সে কিন্তু কি করতে পারবে না, সেখানে কোনো শব্দ করতে পারবে না, বরং তাকে মাথা নিচু করে কি করতে হবে, রিক্সা নিয়ে সরে যেতে হবে। কারণ বাপরে, গাড়িওয়ালা লোক বলে কথা, তার কত পাওয়ার, কত ক্ষমতা, সে যে মানুষ, তার যে ওখানে অন্যায়ের প্রতিবাদ করার যে অধিকার ছিল, সে সেটা কি করেছে, ভুলে গিয়েছে এরকম অত্যাচারিত হতে হতে। আর যদি কখনো সখনো এরকম কেউ যদি মাথা তুলে দাঁড়ায়, তাহলে তো আর কোনো কথাই নেই, মনে করো সেখানে তাকে লাশ হয়ে ফিরতে হবে, অথবা তাকে মার খেতে খেতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেতে হবে। তো এখানে সেটাই বলছে, এই হতভাগা দিগকে, আমাদের এই সত্যিকার মানুষ দিগকে আমরা এইরকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধপতন। অধপতন মানে কি, আমার দেশ দিন দিন কি হচ্ছে, সুযোগ সুবিধা আমরা কি ঠিক মতো পাচ্ছি, আমরা যারা সাধারণ জনগণ আছি, কিংবা আমার দেশ কি সেই একদম উন্নত বিশ্বের মতো এগিয়ে গিয়েছে? উন্নত বিশ্বে যে দেখো তো, যে আমাদের দেশেরই যারা এই যে নিজেদেরকে মনে করো যে খুব মানে ভদ্র সম্প্রদায়, উঁচু শ্রেণীর লোক বলে নিজেদেরকে জাহির করে, তারাই যে দেখবা যে ওই দেশে গিয়ে সেই শ্রমিক কুলির কাজ মনে করো দিন রাত 24 ঘন্টা খেটে এই দেশে অর্থ নিয়ে এসে তারা কেউ কেউ নিজেদেরকে মনে করো রাজা সম্রাট মনে করছে, কিন্তু সেই শ্রমটা সে কি করছে না, দেশে দিচ্ছে না। যদি আমাদের দেশের জনগণ সেই শ্রমটা আমাদের দেশে দিত, তাহলে নিশ্চয়ই আমার দেশ কি হতো, অবশ্যই ওরকম একটা ধনী বা উন্নত দেশে পরিণত হতো। তার মানে কি, যে এখানকার এই যে বর্ণ বিভেদ, যে ছোট লোক বড় লোক, কিংবা অর্থনৈতিক যে উঁচু নিচু ভেদাভেদ, এই জিনিসগুলো আসলে বেশি প্রকট। সেই কারণে অন্যান্য দেশে মানুষ কি করছে, কাজকে প্রাধান্য দিচ্ছে, যে সেখানে তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তারা কাজকেই কি আগে প্রায়োরিটি দেয়। তো সেই জন্য আমার দেশটা দিন দিন আরো কি হচ্ছে, যে যত মনে করো যে অধপতনের সর্বনিম্ন স্তর সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। বলছে তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। হইবে কি রূপে, দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তির সমষ্টি তো জাতি। এই কথাগুলো এর আগে আমি তোমাদেরকে বলে দিয়েছি, যে একটা ব্যক্তি মানে কি, আমরা 16 কোটি যে বাঙালি আছি, সেই 16 কোটি বাঙালি একজন একজন করেই তো 16 কোটি, তাই না? এবং তখন আমরা একটা জাতিতে পরিণত হয়েছি, এবং একটা দেশের যে অধিবাসীরা আমরা আছি সেটা নিয়েই তো দেশ। তাহলে সেই অধিবাসীকে যদি আমি বাদ দিয়ে একটা দেশকে যদি আগায় নিতে চাই, দেশের স্বাধীনতা আনতে চাই, গণতন্ত্র আনতে চাই, দেশের এই উঁচু নিচু ভেদাভেদ মনে করো যে এগুলো আমাদেরকে দূর করে তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থেই কি করি, প্রায়োরিটি দেই, প্রাধান্য দিই, এবং তাদের সাথে হাত মিলায় আমরা কাজ করি, তবেই না একটা দেশ কি হবে, এগিয়ে যাবে। বলছে আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। যে আকাশে অট্টালিকা কি নির্মাণ করব, এটা একটা অলীক কল্পনা। তাহলে এই সব 10 আনা শক্তিকে উপেক্ষা করে এই 6 আনা দিয়ে আমরা যদি একটা দেশকে এগিয়ে নিতে চাই, কখনোই সেটা সম্ভব নয়। ওরকম কল্পনা ছাড়া আর কিছুই হবে না। বলছি তোমরা ভদ্র সম্প্রদায় মানি, দেশের দুর্দশা জাতির দুর্গতি বোঝো, লোককে বুঝাইতে পারো, এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদাইতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি?
যারা ওই গাড়িওয়ালা বাড়িওয়ালা, তারা কি এই যে যারা আমাদের তাঁতি আছে, শ্রমিক আছে, জেলে আছে, কৃষক আছে, তারা যেরকম কর্মক্ষেত্রে তাদের সেই মাথার ঘাম পায়ে ফেলে প্রতিনিয়ত শ্রম দিয়ে যে এই সভ্যতাটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে এসে আজকে এরকম একটা আধুনিক জীবনধারা মানুষকে উপহার দিয়েছে। আর যারা নিজেদেরকে বড়লোক সম্প্রদায় বলে তারা তো খুব বড় বড় ভাষণ দেয়, তাই না? মানুষের দেশের জাতির দুর্দশা নিয়ে তারা যে দেখে কত নাকি কান্না কানে, কত মনে করো সেমিনার হচ্ছে, কত টক শো হচ্ছে, কত মনে করো মিছিল মিটিং কিংবা সভা সমিতি, সেখানে তারা কি করে এই দেশের দুর্দশা নিয়ে মানুষের সামনে নানান রকমের কথা বলে, দুর্ভাগ্যের কথা বলে বলে সাধারণ জন নিজে যেরকম কাঁদে সেরকম জনগণকেও কাঁদাতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে নামায় দাও তো, এরা কি সত্যিকার অর্থে কি করতে পারে? কাজ করতে পারে? কখনোই কাজ করতে পারে না। এরা তাদের ক্ষমতার বলে বা যে কোনো কারণেই হোক টাকাওয়ালা হয়েছে এবং সেটার অহংকারে তারা এই সাধারণ মানুষকে মানুষ বলে মনে করে না। যে মানুষ আজকে কি করছে, যে তার কায়িক শ্রম দ্বারা একটু একটু করে এই সভ্যতাকে এত দূরে এগিয়ে নিয়ে এসে তাদেরকে কি সব রকমের সুযোগ সুবিধা দিয়েছে। তো বলছে যে না না, বলছে এ কথা যে নিরেট সত্য তাহা তোমরাই বোঝো। এটা সবাইকে কি করেছেন কাজী নজরুল ইসলাম এটা বুঝতে বলেছেন যে সত্যিকার অর্থে ওইসব মানুষ যে এইসব মনে করে যে নাকি কান্না কাঁদছে কিংবা মানুষকে এরকম ভালো ভালো কথা বলে কিংবা দেশের দুর্দশার কথা বলে, দেশের মানুষের দুর্দশার কথা বলে অন্যকে কাঁদাচ্ছে, কিন্তু তারা কি সেই অনুযায়ী কাজ করছে? কখনোই সেই কাজ করছে না। আমরা যারা কি করছি যে যখন ইলেকশনের সময় আসছে, যাদেরকে আমরা আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়ার জন্য যাদেরকে যোগ্য মনে করেছি, তাদেরকে আমরা কি করেছি? ভোট দিয়ে একটা নির্দিষ্ট জায়গা তাদেরকে পাইয়ে দিয়েছি, একটা চেয়ার পাইয়ে দিয়েছি। কিন্তু সেই যে ভোট শেষ, তার সাথে দেখা শেষ, সাক্ষাৎ শেষ, কথা শেষ, আর কোনোদিন তারা কি করে আমাদের কি খোঁজ নেয় যে যেই জনসাধারণ আমাকে আজকে এই জায়গাটা দিল তারা কেমন আছে, তাদের কি প্রতিশ্রুতি দিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। তাহলে এই খোঁজ খবর নেওয়ার মতো কিন্তু মানুষ আর খুঁজে পাওয়া যায় না। তো বলছে যে কাজেই তোমাদের এই দেশকে জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। যে তুমি জাস্ট খালি বড় বড় ভাষণ দিলা, কথা বললা, তোমার মনে করো যে স্বার্থ হাসিল হলো, চলে গেলা, কিন্তু দেশ যেখানে ছিল সেখানেই থাকলো, দেশের কোনো উন্নয়ন হলো না, দেশের জনগণ কোনো সুযোগ সুবিধা পেল না। বলছে কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া ভাই বলিয়া কুল দিবার তোমার উদারতা থাকে, বলছে যে তাহাদিগকে শক্তির উন্মেষ করিতে পারো, বলছে যে তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনে সে কাজ সম্পন্ন হইবে। তার মানে কি এখানে সেই কথাটাই বলা হয়েছে যে এই 10 আনা শক্তিকে তুমি উপেক্ষা করে নিজে মনে করতেছো যে না আমি বীর বাহাদুর হয়ে গেছি, আমি সকল ক্ষমতার অধিকারী, আমি একাই সবকিছু পারি, এটা আসলে কখনোই সম্ভব নয়। তো সেই জন্য বলছে যে এই সব মনে করো যে মানুষদেরকে তুমি যদি কি করতে পারো, একটু উদ্বুদ্ধ করতে পারো, তাদেরকে যদি একটু কি করো যে তাদের প্রতি যদি সামান্য একটু ভালোবাসার হাত বাড়ায় দাও, বা তাদেরকে তুমি যদি একটু সম্মান করো, তাদেরকে তাদের মধ্যে যে ক্ষমতা আছে, শক্তি আছে, তারাও যে এই দেশের কি রাষ্ট্রের কি যে সকল ক্ষমতার অধিকারী, তাহলে এই জিনিসগুলো যদি তাদেরকে বুঝাইতে পারি এবং তাদেরকে যদি একটু ওরকম মনে করো যে আপন করে যদি কাছে টেনে নিয়ে সম্মান করে, তাহলে দেখবে যে তারা তোমার জন্য জীবন দিতে কি প্রস্তুত। যে তুমি তাদেরকে নিয়ে যাই করতে চাও, তারা সব সময় কি করবে? তোমার পাশে থাকবে, এমনকি তোমার আগে আগেই সে সেটা করার চেষ্টা করবে। তো তাহলেই তো কি হবে যে আমাদের আসলে মানে যা করতে চাই সেটা করা সম্ভব হবে। তো এখানে সেই রাজনৈতিক ব্যক্তিত্ব মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে, যে সেই মহাত্মা গান্ধী ভারতের এমন একজন নেতা ছিলেন যাকে সাদা মনের মানুষ বলা হয়, যে যিনি নিজে হাতে সুতা কেটে কি করতেন, যে তার ধুতি চাদর এগুলো তৈরি করতেন, সেটা পরতেন। তিনি সারা জীবন নিরামিষ খেয়েছেন এবং তিনি কখনো জনগণের মধ্যে কি করেননি, কোনো ভেদাভেদ নিয়ে আসেননি। তিনি সমাজের একদম নিচু স্তরের মানুষকে আরো বেশি তিনি ভালোবেসেছেন এবং তাদের হাতে হাত মিলায়, কাঁধে কাঁধ মিলায় তাদেরকে এত আপন করে নিয়েছেন বলে তিনি কি যে এরকম একজন মানুষ যে যাকে দেখলে সবাই মনে করো কি করে
কুর্নিশ করে যে যেখানেই থাকে, যে দেখবা যে ওই মহাত্মা গান্ধীর ছবিকে তারা মনে করো ভগবান মনে করে, ভগবান বলে তাকে ভক্তি করে শ্রদ্ধা করে, এরকম করেই তিনি কিন্তু কি করেছেন, ভারতের স্বাধীনতা নিয়ে এসেছেন। তো ঠিক আছে, তোমাদের সময় প্রায় মনে করো যে শেষই হয়ে গিয়েছে, আজকে এই পর্যন্তই থাক। সময় কমের জন্য আমরা আসলে মনে করো যে অনেক কিছু বলার থাকলেও এক ক্লাসে হয়ে উঠছে না। আগামী ক্লাসে আমি এটা তোমাদেরকে শেষ করে দিব। যে অংশটা আমরা পড়লাম এই অংশ তোমরা বাসায় খুব সুন্দর করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।